আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়, বাংলাদেশের সরকার কি পতনের দিকেই ধাবিত হচ্ছে? জনগণ তথা বাংলাদেশের বিজয় কি সুপ্রসন্ন? লক্ষণগুলো কি খুবই স্পষ্ট হতে শুরু করেছে সরকার পতনের? এক্ষেত্রে যদি বলতে চাই তাহলে বলতে পারি, সরকার পতনের জন্য যে আন্দোলনটা দরকার, সে আন্দোলনের প্ল্যাটফর্ম কিন্তু ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, আগামীর যারা নেতৃত্বে থাকবেন ছাত্ররা, তারা কিন্তু রাজপথে ইতিমধ্যে ঘোষণা করেছেন তারা এই বৈষম্য প্রবণ যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার সঙ্গে তারা কিন্তু একমত নয়। তারা চায় একটা বৈষম্য বিরোধী সমাজ এবং তার জন্য তারা আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত। ইতিপূর্বে আমরা যেসব দেশের রাজনৈতিক আন্দোলন বা বিভিন্ন ধর্মীয় সংগঠনের আন্দোলন যা দেখেছি, সেখানে বড় বড় আন্দোলন আমরা দেখেছি, কিন্তু তার ফলাফল আসলে জনগণ ঘরে তুলতে পারে নাই। কেন পারে নাই তার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হলো, সেসব আন্দোলনের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যারা ছিলেন, তারা অনেকে টাকা পয়সা বা অন্যান্য সুযোগ সুবিধার বিনিময়ে জনগণের সঙ্গে বেইমানি করেছিলেন, যার কারণে সেই আন্দোলনের ফলাফল ঘরে তোলা সম্ভব হয়নি। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এবার কিন্তু আন্দোলনের মূল যে স্টিয়ারিং, মূল যে চাবিকাঠি, এটা কিন্তু ছাত্র বা শিক্ষার্থীদের হাতে ন্যস্ত। তো আমরা দেখলাম সরকার তাদের উপরে নানান নির্যাতন শুরু করেছে। তাদের কাউকে কাউকে ইতিমধ্যে অপহরণ করে নিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে 4-5 দিন ধরে অজ্ঞান করে রাখা হয়েছিল। তাছাড়া তাদেরকে বেধড়ক পেটানো হয়েছিল। বর্তমানে তাদের সঙ্গে আপোষ করতে ব্যর্থ হয়ে চিকিৎসারত অবস্থায় তাদেরকে তুলে নেওয়া যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে ডিবি থেকে, বাট ডিবি সেটা অস্বীকার করছে, যার ফলশ্রুতিতে বোঝা যায় তাদেরকে গুম করবার একটা ইন্টেনশন গভর্নমেন্টের আছে। বাট তারপরেও সাধারণ ছাত্র জনতা এবং তারা যাদেরকে নেতৃত্বস্থানীয় বলা হচ্ছে আন্দোলনে, ছাত্রদের শিক্ষার্থীদের আন্দোলনে, তাদের সঙ্গে কিন্তু সরকার আপোষ করতে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে আমরা দেখলাম ডক্টর ইউনূস আন্তর্জাতিক বিশ্বে তিনি আহ্বান জানিয়েছেন। তার আহ্বানের মূল বক্তব্য হলো, বাংলাদেশে একটি নতুন নির্বাচন প্রয়োজন এবং একটি গণতান্ত্রিক সরকারই করতে পারে বাংলাদেশের সকল সমস্যার সমাধান। এবং সেখানে বিস্তারিত আরও বর্ণনা আছে যে আগামী নেতৃত্ব, সরকারের নেতৃত্ব থাকবে ডক্টর ইউনূসের হাতে। এই সরকার পতনের পরে সেটাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা সরকার। সে সরকারের মেয়াদটা হতে পারে স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী। সেখানে সিভিল সোসাইটির লোকজন থাকবে এবং সেটা হতে পারে সেনাবাহিনী নির্ভর, যেমন আমরা 1/11-এর সময় দেখেছিলাম, ঠিক তেমনই একটা গভর্নমেন্ট। তো এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস কিন্তু প্রকাশ্যে আন্তর্জাতিক বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিষয়ে তাদের সক্ষমতার সব কিছু দিয়ে হস্তক্ষেপ করতে। এর পাশাপাশি আমরা যদি রাজনৈতিক দলগুলোর কথা বলি, তাহলে আমরা রাজনৈতিক বিরোধী যেসব দল আছে, সরকার বিরোধী যেসব দল, তার মধ্যে সবথেকে বৃহত্তর দল হলো বিএনপি। সেই বিএনপির মহাসচিব কিন্তু গতকালকেই সরকার বিরোধী সকল দলের একটা ঐক্যমত প্ল্যাটফর্ম তার জন্য আহ্বান জানিয়েছেন। সকল দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন, ইনক্লুডিং জামায়াতে ইসলামী। তো এখন আসলে এত কিছুর পরে সরকারকে আসলে টিকে থাকা সম্ভব তার পক্ষে? বর্তমান আওয়ামী লীগের যে চরিত্র আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো বর্তমান আওয়ামী লীগ কিন্তু দেশীয়ভাবেও সম্পূর্ণরূপে বন্ধুত্বহীন অবস্থায় আছে। বর্তমান পার্লামেন্টে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ছাড়া ওইভাবে আর বলার মতো কেউই নাই। বিরোধী দল বা স্বতন্ত্র যাদেরকে আমরা যে নামেই বলি না কেন, তারাও আওয়ামী লীগেরই অংশ। সুতরাং আওয়ামী লীগ ছাড়া সংসদে আর কোনো প্রতিনিধিকেই খুঁজে পাওয়া যায় না। সুতরাং এটা বলতেই হবে, আওয়ামী লীগ বর্তমান দেশের অভ্যন্তরে বন্ধুত্বহীন অবস্থায় আছে। ইন্টারন্যাশনাল বিশ্বে তাদের যে একজনই বন্ধু, আমরা এটা সকলেই জানি তারা কারা। বাট দেশের জনগণ যদি জেগে ওঠে, তাদের পক্ষে আসলে কিছুই করা সম্ভব হবে না, কারণ দুইটা পৃথক পৃথক দুটি দেশ।
জনগণের মতামতের উপরে তারা কখনোই কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এখন বিএনপির বা যে বিরোধী দলীয় জাতীয় ঐক্যের যে কথাটা বলা হচ্ছে, এর বিপরীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আহ্বান জানিয়েছেন যে জাতীয় ঐক্যকে প্রতিহত করতে, জনগণকে নিয়ে জাতীয় ঐক্য প্রতিহত করতে বা জনগণকে জাতীয় ঐক্যটা প্রতিহত করতে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট আমরা যেটা লক্ষ্য করলাম এই আন্দোলনে, সেটা হলো দেশের সমস্ত জনগণ সরকারের বিরুদ্ধে নেমে গিয়েছে। এটাকে একটা গণ অভ্যুত্থান বলা চলে। 1971 1969-এর মতো এটাও একটি গণ অভ্যুত্থান, 2024-এর কোটা আন্দোলন। ইনিশিয়াল ইস্যুটা কোটা, বাট আসলে এটা কিন্তু কোটা আন্দোলনের মূল প্ল্যাটফর্ম নয়। এটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন। সেই প্ল্যাটফর্ম থেকেই কোটা আন্দোলনটা জারি রাখা হয়েছে। এখন সরকার আসলে এত রক্তের উপর দিয়ে সরকার যদি মনে করে যে শুধুমাত্র একটি কোটার দাবি পূরণ করলেই সব কিছু সমাধান হয়ে যাবে, বা রাস্তায় কারফিউ দিয়ে দেশের সেনাবাহিনী নামিয়ে হেলিকপ্টার দিয়ে গুলি করে সব কিছুর সমাধান হয়ে যাবে, এটা কিন্তু আসলে সম্ভব নয়। আমরা বর্তমান প্রেক্ষাপটের পাশাপাশি যদি ইতিহাসও বিশ্লেষণ করে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো কখনো কোনো গভর্নমেন্ট কারফিউ জারি করে বেশি দিন রাজত্ব করতে পারে নাই। তাকে জিতেই হয়েছে, বিদায় তাকে নিতেই হয়েছে। কারণ একটা কারফিউ হলো একটা রেজিমের সর্বশেষ চিকিৎসা ব্যবস্থা। যদি আমরা বলি রেজিমটা রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে তার সর্বশেষ চিকিৎসা ব্যবস্থার নাম হলো কারফিউ। এখন কারফিউয়ে আপনি সেনা নামাতেও পারেন, সেনা নাও নামাতে পারেন। যদি পরিস্থিতি আক্ষরিক অর্থেই খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কারফিউ দিয়ে সেনা নামাতে পারেন। বাংলাদেশে কিন্তু সেটাই হয়েছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু ক্রমান্বয়ে ভয়াবহতার দিকেই চলে গিয়েছে। দেশের সমস্ত জনগণ কিন্তু আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। তো ডক্টর ইউনূসের আহ্বান, বিরোধী দলের সকলের যে প্রচেষ্টা, পাশাপাশি শিক্ষার্থীদের যে আন্দোলনের যে স্পৃহা, অনমনীয়তা, সরকারের সঙ্গে তাদের যে আপোষহীন ভূমিকা, তো সব কিছু মিলিয়ে এবং ইন্টারন্যাশনাল বিশ্বের যে চাপ, সব কিছু মিলিয়ে বলাই চলে সরকার পতনের লক্ষণ সুস্পষ্ট। তো বিজয় উৎসব করার জন্য প্রস্তুত হওয়াটা এখন সময়ের দাবি, সময়ের অপেক্ষা। আমার কথা শুনবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, অথবা ইউটিউবের সার্চ অপশনে গিয়ে টাইপ করুন @ওপেনমাউথবিডি। দ্য ওপেন মাউথের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম।